আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। ড্রাগ ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ সিরিজের আজকে পার্ট 2 তে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগগুলো নিয়ে আলোচনা করব। প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগগুলো সাধারণত কোথায় কাজ করে? এই যে গ্যাস্ট্রিক লুমিনাল সাইটের প্যারাটাল সেলের যেই প্রোটন পাম্পটা আছে সেই প্রোটন পাম্পকে ইনহিবিট করে দেন তারা ফাংশন করে। তাহলে প্রথমে জানি যে এই ড্রাগগুলো কী কী। এই ড্রাগের মধ্যে আছে ওমেপ্রাজোল, ইসওমেপ্রাজোল, পেন্টোপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল এবং রেবেপ্রাজোল। এই ড্রাগগুলোর কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ওমেপ্রাজোলের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা হচ্ছে এনজাইম ইনহিবিটর। এনজাইম ইনহিবিটর কোন এনজাইমকে ইনহিবিট করে স্পেসিফিক্যালি? তারা হচ্ছে CYP2C90। এই গ্রুপের ড্রাগটা হচ্ছে সাইটোক্রোম P450 সিস্টেমের একটা এনজাইম। তারপরে ল্যান্সোপ্রাজোল থেকে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে যে ইট ইজ সেফ ইন প্রেগনেন্সি, এবং এই ড্রাগটা হচ্ছে যে মোস্ট পটেন্ট ড্রাগ, অর্থাৎ লো ডোজে অনেক ভালো কাজ করে অ্যামং দিস প্রোটন পাম্প ইনহিবিটর। এরপরে পেন্টোপ্রাজোল এবং রেবেপ্রাজোল, এই দুইটা ড্রাগের কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে যে লেস এনজাইম ইনহিবিশন। তাহলে এখান থেকে কিছু স্পেসিফিক কথা আমাদের মনে রাখতে হবে। যেমন দেখেন, ওমেপ্রাজোল এটা কিন্তু এনজাইম ইনহিবিট করে। তাহলে যেসব ড্রাগের সাথে ওমেপ্রাজোলের ইন্টারাকশন আছে সেই সব ড্রাগের ক্ষেত্রে আমরা ওমেপ্রাজোলের বদলে আমরা পেন্টোপ্রাজোল এবং রেবেপ্রাজোল ইউজ করতে পারি, কারণ তাদের এনজাইম ইনহিবিশনের প্রপার্টিটা কম। এদের মেকানিজম অফ অ্যাকশন কি আমরা জানি, দে ইনহিবিট হাইড্রোজেন পটাশিয়াম ATPase অথবা প্রোটন পাম্প। এদের ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি কি? প্রথমে যে ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে যে দে আর অ্যান্টেরিক কোটেড ট্যাবলেটস। সাধারণত তাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ওরাল, এবং ওরালি যখন আমরা তাদেরকে দিই তাদের ট্যাবলেটের উপরে একটা অ্যান্টেরিক কোটেড থাকে। অ্যান্টেরিক কোটেড মানে কি? সাপোজ এটা হচ্ছে যে রিয়েল প্রপার্টি বা রিয়েল ড্রাগটা, এটার চারপাশে কী থাকে? একটা অ্যান্টেরিক কোড থাকে। এই কোডটার কাজ কি? যখন ড্রাগটা স্টোমাকে আসে তখন এই ড্রাগগুলো ACL দ্বারা ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে, তো এই ড্রাগের অ্যাক্টিভিটি আমরা না পাইতে পারি। এই জন্য আমরা এই ড্রাগের চারপাশে কি অ্যান্টেরিক কোটেড দেওয়া থাকে, যেটা স্টোমাকে ACL থেকে অ্যাক্টিভ ড্রাগটাকে ডিস্ট্রাকশনের হাত থেকে বাঁচায়। তাহলে এই ড্রাগটা যখন ইন্টেস্টাইনে চলে আসে তখন ইন্টেস্টাইনের মধ্যে এই অ্যান্টেরিক কোডটা রিমুভ হয়ে যায়। অ্যান্টেরিক কোডটা যদি রিমুভ হয়ে যায় তখন এই ড্রাগটা অ্যাবসর্পশন হয়ে ব্লাডে চলে আসে। এই ড্রাগটা দেন ব্লাড থেকে কোথায় যাবে? প্যারাইটাল সেলে চলে যাবে। ঠিক আছে? তাহলে অ্যান্টেরিক কোটের সুবিধা কি? সুবিধা হচ্ছে তারা গ্যাস্ট্রিক অ্যাসিড থেকে এই ড্রাগটাকে ডিস্ট্রাকশনের হাত থেকে বাঁচাচ্ছে। নাম্বার 2, 1 আওয়ার বিফোর ফুড। এই ড্রাগটা দেওয়ার সময় আমাদেরকে বলে দিতে হবে এটা অবশ্যই আপনাদের খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হবে। কারণ কি খাওয়ার 1 ঘন্টা আগে কেন খেতে হবে? কারণ PPI নিডস টাইম টু স্টার্ট দেয়ার অ্যাকশন। অর্থাৎ এই যে একটা ড্রাগ তারা খাবে, খেয়ে সেটা ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইন থেকে অ্যাবসর্পশন হবে, অ্যাবসর্পশন হয়ে দেন তারা প্যারাটাল সেলে এসে প্রোটন পাম্পের ইনহিবিট করবে। তাহলে এই যে অ্যাবসর্পশন সাইট, অর্থাৎ অ্যাবসর্পশন হয়ে তাদের অ্যাকশনের সাইটে আসে তাদের কিছুটা টাইম লাগে। এই জন্য খাওয়ার 1 ঘন্টা আগে খেলে এটার ফুল অ্যাকশনটা পাওয়া যায়। তো এরা প্যারাটাল সেলে PPI রূপেই আসে। যেমন প্যারাটাল সেলে যে এরা আসলো, এরা কিন্তু PPI হিসেবে আসছে। তারা প্যারাটাল সেলে ক্যানালিকুলিতে সিক্রেট হয়। এই PPIগুলো কিন্তু প্রোড্রাগ, সুতরাং এদেরকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে হয়। তাহলে PPIগুলো ক্যানালিকুলিতে এসে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়। সেই অ্যাক্টিভ ফর্মগুলো কি? সেই অ্যাক্টিভ ফর্মগুলো হচ্ছে সালফেনামাইড। এটা হচ্ছে PPI এর অ্যাক্টিভ ফর্ম। এই অ্যাক্টিভ ফর্ম দেন প্যারাটাল সেলের গ্যাস্ট্রিক লুমেনে থাকা যে প্রোটন পাম্পটা আছে সেই প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে। এই সালফোনামাইড দেন এই পাম্পটাকে ইনহিবিট করে। ঠিক আছে? তাহলে এই যে ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি, তাদের অ্যাবসর্পশন হয়ে প্যারাটাল সেলে আসা, প্যারাটাল সেল থেকে ক্যানালিকুলিতে সিক্রেট হওয়া, দেন তারা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়, দেন ইনহিবিট করে, এটার জন্য টাইম লাগে। এই জন্য আমরা তার পেশেন্টদেরকে বলবো যে খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে আপনাদের থেকে এই প্রোটন পাম্প ইনহিবিটরগুলো খেতে হবে। তাহলে এখান থেকে আমরা কী জানলাম? যে এটা একটা, এগুলো প্রোড্রাগ, সুতরাং তাদেরকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে হবে। এদের প্লাজমা হাফ লাইফ কত? প্লাজমা হাফ লাইফ হচ্ছে 1 to 2 আওয়ার্স।
অর্থাৎ এরা 1 থেকে 2 ঘন্টা পর ডিস্ট্রাকশন হয়ে যায় বা বডি থেকে রিমুভ হয়ে যায়। বাট এরা এত তাড়াতাড়ি রিমুভ হলেও এদের অ্যাকশনটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে। কেন? বিকজ দে ইরিভার্সিবলি ইনহিবিট প্রোটন পাম্প। তারা যখন কোনো প্রোটন পাম্পকে ইনহিবিট করে তারা ইরিভার্সিবলি তাকে ইনহিবিট করে দেয়। সুতরাং প্যারাইটাল সেলের যদি এসিএল সিক্রেশন করতে হয় তাদের নতুন প্রোটন পাম্প সিনথেসিস করতে হয়। যেহেতু তারা বডির ভিতর খুব কম সময় ধরে থাকে বাট অ্যাকশন অনেকক্ষণ ধরে করে, এজন্য এদেরকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে যে হিট অ্যান্ড রান ড্রাগ। তারা আসলো, প্রোটন পাম্পকে হিট করলো এবং তারা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে গেল, এই জন্য তাদের কি বলা হয়? হিট অ্যান্ড রান ড্রাগ। আর কী কী হিট অ্যান্ড রান ড্রাগ আছে? একটা হচ্ছে যে মাও ইনহিবিটর ড্রাগগুলো, আরেকটা হচ্ছে যে ফেনোক্সিভেনজামিন। এরাও খুব শর্ট ডিউরেশন ধরে তারা বডিতে থাকে বাট লং ডিউরেশনে অ্যাকশন করে। তাহলে এগুলো হচ্ছে তাদের ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি। এবং আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে দে ইনহিবিট অনলি অ্যাক্টিভ পাম্প। অর্থাৎ মিল নেওয়ার পরে প্যারাইটাল সেলের যেসব প্রোটন পাম্প অ্যাক্টিভেট হয়, মিল নেওয়ার পরে যে প্রোটন পাম্পগুলো এসিএল সিক্রেশন করে শুধুমাত্র তাদেরকে ইনহিবিট করে। ঠিক আছে? এরপর তাদের ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন হচ্ছে যে পেপটিক আলসার ডিজিজ, এ তাদেরকে ইউজ করা হয়। দেন এনএসএইড ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ। আমরা জানি এনএসএইড যদি কোনো পেশেন্ট লং টার্ম ইউজ করে, এনএসএইড প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ডিক্রিজ করে দেয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের কিন্তু গ্যাস্ট্রিক ব্যারিয়ারে অনেক ইম্পর্ট্যান্ট রোল আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোটন পাম্পকে ইনহিবিট করে, সেই সাথে মিউকোজাল ব্লাড ফ্লো বাড়ায়, দেন বাইকার্বনেট সিক্রেশন করে। বাট এনএসএইডের কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যাওয়াতে এসিএলের যে ফাংশন সেটা বেড়ে যায়, যার কারণে পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানা লাগবে, সেটা হচ্ছে যে ড্রাগ অফ চয়েস হচ্ছে যে পিওডি। বাট একটা স্পেসিফিক কোয়েশ্চেন করে যদি স্পেসিফিক জানতে চায় হোয়াট ইজ দ্য স্পেসিফিক ড্রাগ ফর এনএসএস ইন্ডিউস পিওডি, তখন আমরা বলবো সেটা হচ্ছে মিসোপ্রোস্টোল। এটা হচ্ছে যে একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, সেটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। এরপর স্ট্রেস আলসারে ইউজ করা হয়। স্ট্রেস আলসার বলতে এখানে কুশিং আলসার কি? কুশিং আলসার হচ্ছে একটা ব্রেন টিউমার যেটা কি করে বেশি বেশি কর্টিসল রিলিজ করে। এখন কর্টিসল একটা স্টেরয়েড, সেটা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে, যার জন্য পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এবং কার্লিং আলসার কি? কার্লিং আলসার হচ্ছে সাধারণত ডেভেলপ করে বার্নের সময়। যদি বার্ন হয় দেন কি হয়? হাইপোভলিমিয়া মিন্স ডিক্রিজ ব্লাড ফ্লো টু দ্য স্টোমাক। ব্লাড ফ্লো যদি কমে যায়, প্রোটনের রিমুভালও কমে যায়, যার কারণে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। জুলিংজার-এলিসন সিনড্রোম, এই সিনড্রোমটা সাধারণত হয় একটা টিউমারের কারণে। সেই টিউমারটা হচ্ছে গ্যাস্ট্রিনোমা, যার কারণে গ্যাস্ট্রিন বেশি বেশি সিক্রেশন হয়। গ্যাস্ট্রিন বেশি বেশি সিক্রেশন হলে সেটা এসিএল সিক্রেশন বাড়ায় দেয়, যার কারণে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আলসার পারফোরেশন, যখন একটা আলসার পারফোরেশন হয়ে যায় তখন কি হয়? ব্লিডিং হয়। এখন এই ব্লিডিংটা স্টপ হওয়ার জন্য বডির ডিফেন্সিভ মেকানিজম কী করে? ক্লট ফর্মেশন করে। বাট যদি স্টোমাক পারফোরেশনের সময় ওই ইনজিউর্ড এরিয়াতে ক্লট ফর্মেশন হয় এবং সেখানে যদি এসিএল সিক্রেশন হয়, অ্যাসিডিক মিডিয়াটা ক্লটকে ডিজলভ করে ফেলে। তো এই ক্লটের স্টেবিলাইজেশনের জন্য আমরা কি করতে পারি? হাই ডোজে আমরা পিপিআই দিই এবং ইন্ট্রাভেনাস পিপিআই দিই, যাতে গ্যাস্ট্রিকের পিএইচটা লো থাকে এবং ক্লটটা এসিএল সিক্রেশন হয়, অ্যাসিডিক মিডিয়াটা ক্লটকে ডিজলভ করে ফেলে। তো এই ক্লটের স্টেবিলাইজেশনের জন্য আমরা কি করতে পারি? হাই ডোজে আমরা পিপিআই দিই এবং ইন্ট্রাভেনাস পিপিআই দিই, যাতে গ্যাস্ট্রিকের পিএইচটা লো থাকে এবং ক্লটটা ডিজলভ স্টেবল হতে সময় পায়। এরপর আসেন হেলিকোব্যাক্টর ইরাডিকেশনে আমরা পিপিআই ইউজ করি। এরপর গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজেও আমরা পিপিআই ইউজ করতে পারি। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবেও আমরা পিপিআই ইউজ করতে পারি, যাতে সিক্রেশন কমে। এখন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, এই ড্রাগের কিছু অ্যাডভার্স রিয়াকশন আছে, যেমন হেডেক, অ্যাবডোমিনাল পেইন, এবং তারা
গ্যাস্ট্রিক পিএইচকে অল্টার করে, ইট মিনস গ্যাস্ট্রিক পিএইচ বাড়িয়ে দেয়, যার কারণে কী হতে পারে, গ্যাস্ট্রিক পিএইচ আমাদের একটা ইম্পর্টেন্ট ডিফেন্সিভ মেকানিজম। যখন গ্যাস্ট্রিক পিএইচ বেড়ে যায় তখন বেশি বেশি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যেমন একটা কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটা হচ্ছে যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। এই ব্যাকটেরিয়া যখন ইনফেকশন করে তখন যে ডিজিজটা ডেভেলপ করে সেটাকে আমরা বলি সিউডোমেমব্রেনাস কোলাইটিস। এছাড়া বেশি বেশি ইনফেকশনও হতে পারে এবং নিউমোনিয়াও ডেভেলপ করতে পারে। পিএইচ অল্টার হলে আরেকটা ইম্পর্ট্যান্ট মেকানিজম হয় যেটা ক্যালসিয়াম অ্যাবসর্পশন কমিয়ে দেয়। ক্যালসিয়াম কমে গেলে অস্টিওপোরোসিস ডেভেলপ করবে, যেটা বোন ফ্র্যাকচারে হেল্প করবে। এছাড়া আরও কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, যেমন অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস। ইট মিনস প্রোলং প্রোটন পাম্প ইনহিবিটরে গ্যাস্ট্রিক মিউকোসাল ইরিটেশন হতে হতে একসময় গ্যাস্ট্রিক মিউকোসাল গ্ল্যান্ড বা প্যারাইটাল সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এখন প্যারাইটাল সেল থেকে আমরা জানি খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর রিলিজ হয়, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 অ্যাবসর্পশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল যখন ডিস্ট্রাকশন হয়ে যায় সেটাকে আমরা বলি অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস। এটা হয়ে গেলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে। এছাড়া যখন এসিএস সিক্রেশন কম, এটা রিফ্লেক্স মেকানিজম হিসেবে বডিতে বেশি বেশি গ্যাস্ট্রিন রিলিজ হয়, যার কারণে আমরা হাইপার গ্যাস্ট্রিন এমিয়া পাবো। রিসেন্ট স্টাডিতে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বেরিয়েছে, সেটা হচ্ছে যে প্রোলং প্রোটন পাম্প ইনহিবিটর ইউজের ফলে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এটার মেকানিজমটা অনেকে ধারণা করে বলছে যে প্রোটন পাম্প ইনহিবিটর কী করে, ম্যাগনেশিয়াম কমায় দেয়, ইট মিনস হাইপোম্যাগনেসিমিয়া। এখন নর্মালি ম্যাগনেশিয়াম কিডনি ফাংশনে হেল্প করে, অর্থাৎ গ্লুমেরুলার ফাংশনে হেল্প করে, বাট ম্যাগনেশিয়াম যখন কমে যায় ডিক্রিজ গ্লুমেরুলার ফাংশন, যার কারণে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এছাড়া আরেকটা স্টাডি বলে যে প্রোলং পিপিআই ইউজে পিপিআইয়ের যে মেটাবোলাইটসগুলো ওগুলো নেফ্রনে গিয়ে অ্যাকুমুলেট হয়। নেফ্রনে অ্যাকুমুলেট হলে সেখানে ইমিউন রেসপন্স হয়, ইমিউন রেসপন্স কী করে, কিডনি ইনজুরি করে। ড্রাগ ইন্টারাকশন, এখন পিপিআইয়ের সাথে কী কী ড্রাগ ইন্টারাকশন আছে সেটা যদি দেখেন ওমেপ্রাজোল একটা এনজাইম ইনহিবিটর এবং ক্লোপিডোগ্রেল একটা প্রোড্রাগ। ইট মিনস এটা লিভারে মেটাবোলাইজড হয় ঠিক CYP2C19 এনজাইম দিয়ে। তাহলে ওমেপ্রাজোল যদি ওই এনজাইমকে ইনহিবিট করে এটা আর অ্যাক্টিভ হতে পারে না, যার কারণে ডিক্রিজ অ্যান্টিপ্লাটিলেট অ্যাক্টিভিটি হয়, ক্লোপিডোগ্রেলকে ইনহিবিট করে। প্রোটন পাম্প ইনহিবিটর উইথ ফুড ডিক্রিজেস পিপিআই অ্যাবসর্পশন। দেন পিপিআই এবং লেভোথাইরক্সিনের ইন্টারাকশন কি, লেভোথাইরক্সিন এর ইন্ডিকেশন হচ্ছে এটা বিফোর মিল খেতে হবে, এটা একটা হাইপোথাইরয়েডিজমের ড্রাগ এবং দিনে একবার। প্রোটন পাম্প ইনহিবিটরও বিফোর মিল। এখন কোনটা আগে খাবো, কারণ দুটার মধ্যে ড্রাগ ইন্টারাকশন আছে একসাথে খেলে। তাহলে এখন আমরা পেশেন্টদেরকে বলবো অবশ্যই লেভোথাইরক্সিনটা আগে খেতে। যখনই তারা সকালে ঘুম থেকে উঠবে মর্নিংয়ে তারা লেভোথাইরক্সিন খেয়ে ফেলবে, দেন ব্রেকফাস্টের আগে করে প্রোটন পাম্প ইনহিবিটর খাবে। ইফ প্রোটন পাম্প ইনহিবিটর ফার্স্টে খেয়ে ফেলে দেন লেভোথাইরক্সিন খায়, তাহলে লেভোথাইরক্সিনের অ্যাবসর্পশন কমে যাবে। প্রোটন পাম্প ইনহিবিটর এবং ওরাল আয়রন প্রিপারেশনের ইন্টারাকশনের মধ্যে সেটা হচ্ছে যে আয়রন অ্যাবসর্পশন কিন্তু পিএইচ যখন বেশি থাকে তখন আয়রন অ্যাবসর্পশন ভালো হয়। এখন প্রোটন পাম্প ইনহিবিটরে কী হয়, পিএইচ কমে যায়, তাইলে ডিক্রিজ আয়রন অ্যাবসর্পশন। এরপরে প্রোটন পাম্প ইনহিবিটরের সাথে কিটোকোনাজোল বা ডিগক্সিনের ইন্টারাকশন কি, দে ইনহিবিট পিপিআই, ইনহিবিট বায়ো অ্যাভাইলেবিলিটি অফ কিটোকোনাজোল অ্যান্ড ডিগক্সিন। ওমেপ্রাজোল এবং কোমাডিন, ডায়াজেপাম এবং ফিনাইটোয়ের মধ্যে ইন্টারাকশন হচ্ছে যে ওমেপ্রাজোল ইনহিবিট দেয়ার মেটাবলিজম। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে যে প্রোটন পাম্প ইনহিবিটরের ডিটেলস আলোচনা। ধন্যবাদ।